আর ওই ওটা চারটে ঢুকিয়ে দিয়েছিস তো? হ্যাঁ দিল্লি থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা। তো আমিও তো দিল্লি যাচ্ছি 1 তারিখে। হ্যাঁ ওইটা বলার ছিল, কিন্তু আমি কাজে চলে যাবো, আপনাদের দেখা পাবো না, সেই জন্য আমি নিজে হাতে ওটা করিনি। খুব ভালো হয়েছে, ঠিক আছে। একটু কথাগুলো সবারই শোনা খুব দরকার। মহারাজ কি বলছেন? মহারাজ বলছেন মহারাজের উপরে ভক্তি রেখে আর ভগবানকে ভক্তি রেখে জগতে চলতে হবে। মহারাজের স্বার্থটা কি? মহারাজের স্বার্থ হচ্ছে একটা মেন্টাল রিলেশনের ফলে, যেমন পাওয়ার হাউসের সঙ্গে আমাদের বাড়ির তার জুড়ে থাকলে কি হয়, কারেন্ট চলবে, কারেন্ট আসবে, ফ্যান চলবে, লাইট জ্বলবে, এসি চলবে, সব হবে। কিন্তু কারেন্টটা যদি পাওয়ার হাউসের সঙ্গে কেটে যায়, তাহলে আমি ঘরে যত ভালো ওয়ারিং করা থাক, যত ভালো লাইট ফ্যান সাজানো থাক, কোনোটাই চলবে না, তাই না? যেমন বৃন্দাবনে প্রচুর তোমার এখন লোডশেডিং হচ্ছে। আমাদের এই মাসে বৃন্দাবনের গেস্ট হাউসের বিল এসছে 88,000 টাকা। এক মাসে 88,000 টাকা বিল এসছে গেস্ট হাউস, চিন্তা করো। তার মধ্যে লোডশেডিংও হয়েছে প্রচুর, তার মধ্যে কিছু এসি চলেছে। আর এই আমাদের প্রজ্ঞা এসেছে, প্রজ্ঞা ওইদিকে জানে। কোথায় থাকো তুমি? দিল্লিতে মাঝে মাঝে লোডশেডিং হয়। আমাদের বাগবাজারে কিন্তু लोडशेडिंग হয়। কারেন্ট लोडशेडिंग माने কারেন্ট যাওয়া, बिजली जाना। बिजली जाती है कि नहीं? यहाँ नहीं जाती। ये हमारे बागबाजार जो है ना, यहाँ पर बिजली नहीं जाती। ये डर हमको नहीं सताता कि बिजली जाएगी, ऐसा नहीं है। तो लेकिन दिल्ली में बिजली जाती है। वहाँ पर हमारे एक शिष्य रहती है। उस दिन हमने फ़ोन किया तो बोले गुरुदेव ये बिजली चली गई थी, इसलिए हमको ये फ़ोन जो है वो ठीक से सुनाई नहीं दिया, दिखाई नहीं, ऐसे कुछ हुआ। लेकिन हमारे कलकत्ता में बिजली नहीं जाती। बाग बाज़ार में जहाँ तुम लोग आई हो, यहाँ पर बिजली नहीं जाती। कभी कभार कोई फॉल्ट हो गया, कोई काम अटक गया 2-4 महीने में कभी एक दिन, तो ऐसा होता है, लेकिन बिजली नहीं जाती। কারেন্ট এখানে যায় না, বুঝতে পেরেছো? এখানে কারেন্ট যায়, কিন্তু তোমাদের ওখানে কারেন্ট যায় যায় না হয়তো, খুব কম। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি প্রত্যেক কারেন্টটা ঠিক রাখি, মানে মহারাজের সঙ্গে সম্পর্ক। আর মহারাজ হচ্ছে কি বলে, এই যে লাইটের পোস্ট থেকে লাইনটা এসছে, কিন্তু লাইটের পোস্টে লাইনটা এসছে পাওয়ার হাউস থেকে, তেমনি ভগবান পাওয়ার হাউস আর মহারাজ হচ্ছে লাইট পোস্টের কানেকশান। তাহলে পাওয়ার হাউসের সঙ্গে মহারাজের সঙ্গে রিলেশান আছে, আর মহারাজের সঙ্গে আমাদের রিলেশান রাখতে হবে। এই জন্য মহারাজের সঙ্গে প্রেম করতে হবে, বুঝতে পেরেছো? কী বলেছে মহারাজ? প্রেম মানে ভক্তি, ভালোবাসা, ওইটা রাখতে হবে, ওইটা ফাঁকি দিলে হবে না। বলে বাবা নীলাদ্রি, তাহলে ধ্যানটাই হলো প্রেম। আত্মার সঙ্গে, ভগবানের সঙ্গে আত্মার সম্পর্ক রাখতে হবে, তাই না? তাহলে প্রেম যদি থাকে, যেমন তুমি যাকে প্রেম করো তার কথা মনে ঘুটঘুট 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 করতে থাকে, তেমনি ভগবান দাদুকে যদি প্রেম করো, তাহলে দাদুর কথাও মনে ঘুটঘুট করবে, ঠিক না? মহারাজের কথা মনে পড়বে, মহারাজ এই বলেছিল, তাহলে আমি এইটা কেন করব না? এই যে সখী, শুনছো তো? তাহলে মহারাজ দাদু এই বলেছে, আমাকে এইটা করতে হবে, তাই না? ঠিক তো? মনে থাকবে তো? এই যে সখী দেখো, সখীকে দেখো, সখীকে সবাই বুঝতে পারছে না। সখী দেখতে পাচ্ছ তুমি? বয়সটা কম, বাচ্চা সখী, এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? বাহ, তাহলে তো খুব ভালো।
এই চকিটাকে দেখিয়ে দিলাম তোমাদের, এই যে সব বসে আছে সব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনটা ভগবান থেকে এসেছে, আর ভগবান গুরুর মাধ্যমে ভগবান আমাদের অন্তরে ভক্তি শ্রদ্ধা প্রকাশ করেন। কেশবানন্দ বন মহারাজ কী করেন বলেন, ভগবানকে ভালোবাসে। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে মহারাজকেও ভালোবাসতে হবে, না হলে ভগবান মনে থাকবে না। পাওয়ার হাউস বলবে, আরে ওখানে তুমি কানেকশান জোড়োনি, তো আমি এখানে কি করে পাওয়ারটা পাঠাই। বুঝতে পেরেছো? তাহলে কালসর্প কবচ পড়েছো, তাহলে প্রতিদিন নারায়ণকে ধ্যান যদি ভালো করে করো। বলে যদি বলছেন কেন? বলে যদি এই জন্য বলছি, কদিন করার পরে তারপরে আর মনে রইল না, তাহলে কানেকশানটা কেটে গেল। কথাটা বোঝা গেল? তাহলে মনে রাখতে হবে প্রতিদিন। এই যে আমাদের একটা সখী এসছে, কি নাম জানো তোমার? প্রিয়াঙ্কা, একদম প্রজ্ঞার মতন দেখতে। এই যে প্রজ্ঞার মতো দেখা যাচ্ছে তোমাকে? দেখা যাচ্ছে? প্রজ্ঞার মতো দেখতে একদম, ওই আমাদের প্রজ্ঞার মতো একটা সখী। প্রজ্ঞা আমার খুব প্রিয়। তো ছোটোবেলা আমার সঙ্গে ঘুরেছে হাত ধরে ধরে, আর ওরে আমি জল খাওয়াতাম বেশি করে। জল খা, ছোটো ছিল তখন, ছোট্ট বাচ্চা একটুখানি, ওর মনে নেই অত। তাই ওর মাকে বিয়ে দিয়ে, প্রজ্ঞার মাকে বিয়ে দিয়ে আমি এনেছি। তার প্রজ্ঞার ছেলের এখন বয়স 18 বছর, 17-18 বছর। ওর মার বয়স প্রায় 38-40 বছর। ওর মাকে বিয়ে দিয়েছি বৃন্দাবনে। চিন্তা করো, তার এখন আহমেদাবাদে চাকরি করছে, গুজরাটে, আহমেদাবাদ। তাহলে প্রতিদিন কি করতে হবে? নারায়ণকে ধ্যান করতে হবে। ধ্যান মানে, ধ্যান হচ্ছে ধ্যান ও প্রাপ্তা শ্রুতা শ্লেষ নিবৃত্তা ক্ষীণ মঙ্গলা। ধ্যানে ভগবানকে পাওয়া যায়, তাই না? ভগবানকে বাইরে দেখা যায়? বাইরে মূর্তি দেখলাম, ওই জগন্নাথ দেব, এই সামনে একটা হনুমান মন্দির আছে, হনুমান আছে, রাধাকৃষ্ণ আছে, সামনে গৌড়ীয় মঠ আছে। এখানে এই বাগবাজারটা এমন একটা জায়গা, এটা একটা পুণ্য তীর্থভূমি। বাগবাজারটা একটা পুণ্য তীর্থের মতো। কেন জানো তো? এখানে বলরাম বসুর বাড়ি আছে, যেখানে রামকৃষ্ণদেব খেতে খুব ভালোবাসতেন। বলে বলরাম বসুর অন্ন হচ্ছে পবিত্র অন্ন, শুদ্ধ অন্ন, তাই এর বাড়িতে খাবো। বলরাম বসুর বাড়ি এই সামনেই আছে। তারপরে গিরিশ ঘোষের বাড়ি আছে না, রাস্তার মাঝখানে একেবারে গিরিশ ঘোষ। তারপরে ডান দিকে সিস্টার নিবেদিতা থাকতো, তার বাড়ি আছে। তারপরে এই গৌড়ীয় মঠ আছে, যেটা আমাদের সব থেকে প্রাচীন গৌড়ীয় মঠ। এখানে যিনি ছিলেন জেবিডি, জগবন্ধু দত্ত, তিনি 3.5 বিঘে জমি ওই সময় ওই বাগবাজারে দিয়েছিলেন। সেই জমির উপরে গৌড়ীয় মঠ তৈরি হয়ে আছে। ওখানে আবার চৈতন্য মিউজিয়াম আছে, চৈতন্যদেবের নামে বিরাট মিউজিয়াম করা আছে। টিকিট কেটে ঢুকতে হয়, বিশাল মিউজিয়াম, অপূর্ব মিউজিয়াম করা আছে। তারপরে এই মোড়ের মাথায় আবার জগন্নাথ মন্দির করেছে আমাদের যে এখানকার 7 নম্বর ওয়ার্ডের যে পৌর প্রতিনিধি বাপি ঘোষ, তিনি এখানে জগন্নাথ মন্দির করেছেন, এই একদম মুখটায়। হ্যাঁ হ্যাঁ, না বিরাট প্যান্ডেল ছিল ওখানে। সে বিরাট রথের মেলা, এখানে বিরাট রথের মেলা হয়েছিল। মন্দিরটা এখানে, আর মন্দিরটা হয়েছিল ওই দুর্গাপুজোর মাঠে। তা বিরাট ব্যাপার, বিশাল মেলা বসেছিল। আচ্ছা, তারপরে গৌড়ীয় মঠ আছে, জগন্নাথ মন্দির আছে, এই ধারে একটা গোবিন্দ মন্দির আছে, প্রায় 400 বছর আগের গোবিন্দ মন্দির। এই লাইনে একটু আগে গেলেই ডান দিকে পড়বে। আর বাঁ দিকে হচ্ছে এখানকার যে ওটা, হ্যাঁ, হরিসাহার হাট আছে এখানে শ্যামবাজারে, বিরাট হরিসাহার হাট লাগে। ওই হরিসাহার এই যে জমিটা, ভালো করে শুনে নাও সবাই, যে জমিটার উপরে আমরা এই যে প্রোগ্রামটা করছি, এটা কিন্তু হরিসাহার জমি। এই জমিটা হরিসাহার জমি। উনি একজনকে দান করেছিলেন, তিনি হচ্ছেন মুখার্জি বাবু। তিনি ছিল ইনকাম ট্যাক্সের বড় উকিল ছিলেন। সেই মুখার্জি বাবুকে এই জমিটা তিনি দান করেছিলেন। কে? হরিসাহা। ওই হরিসাহার নামে শ্যামবাজার, এইখানকার পুরো জমিদার ছিল হরিসাহা, সব জমি প্রায় তার। বুঝতে পেরেছ? সেই হরিসাহার একটা মন্দির আছে এখানে, রাধা শ্যামসুন্দরের মন্দির। এই সামনে গেলেই ওই রাধা শ্যামসুন্দরের মন্দিরের পিছনটাই হচ্ছে সারদা মায়ের বাড়ি, যেখানে সারদা মা এসে প্রথম উঠেছিলেন। উদ্যানবাটি সারদা মার বাড়ি। তাহলে এই বাগবাজারে সব
আর একটা বাগবাজার আছে প্রাচীন মদনমোহন মন্দির, ওই ট্রাম লাইন দিয়ে এগিয়ে গেলেই বিরাট মদনমোহনের মন্দির, ওখানে অন্নকূট মহোৎসব হয় প্রতি বছর, হাজার হাজার লোক আসে এখানে, একদম প্রসাদ পেয়ে প্রচুর লোক আসে ওই হরিশার মন্দিরে। তারপরে আর একটা আছে কি, পতিত পাবনী গঙ্গা, যে গঙ্গার উপর দিয়ে তোমরা এলে, তাহলে গঙ্গা মার তীরে এত সব মন্দির, এখানে কোনো দিন গণ্ডগোল, মারপিট, বোম মারামারি, কাটাকাটি, খুনোখুনি হয় না। বাগবাজার একটা পুণ্য তীর্থভূমি, এখানে বিবেকানন্দ ছিলেন, বিবেকানন্দেরও বাড়ি ওই ভেতরে, সেটা সরকার অধিগ্রহণ করেছে। তাহলে সারদা মার বাড়ি, বলরাম বসুর বাড়ি, ওই গিরিশ ঘোষের বাড়ি, গৌড়ীয় মঠ, মদনমোহন মন্দির, শ্যামসুন্দর মন্দির, তারপরে নিবেদিতার বাড়ি, এই নিবেদিতা পল্লী, এই নিবেদিতা মাঠ, নিবেদিতার এই যে পার্ক, নিবেদিতা পার্ক, এইটা দেখবেন নিবেদিতা দাঁড়িয়ে আছে পার্কের সামনে ছাতা মাথায় দিয়ে। তাহলে এই বাগবাজারটা এত পবিত্র জায়গা, মানে একটা পুণ্য তীর্থের মতো, গঙ্গার তটে বসে ওঠা, বেড়ে ওঠা একটা, এখানেই কিন্তু ওখানে ওই যে যেখানে দোষ কাটাতে যাচ্ছি না, ওই সামনেই একটা ঘর আছে, দেখবা কীর্তন হচ্ছে, ওইটার নাম ছিল, ওইটা হচ্ছে এখানকার ওই মিত্রদের মন্দির, ওটাকে নববৃন্দাবন নাম ছিল। এখন ওখানে আগে ভাগবত হতো, ওখানে একটা হল মতো ছিল। আমি এখানে বাগবাজারে এসেছি, আমার বয়স যখন 15 বছর কি 16 বছর, তার মানে 53-54 বছর আগে এসেছি। 53-54 বছর আগে কালীপদ গোস্বামী বলে একজন লোক ছিল, ওই জেবিডি জগবন্ধু দত্তের পোষ্যপুত্র, জগবন্ধু দত্তের কোনো সন্তান ছিল না, তো কালীপদ গোস্বামীকে উনি দত্তক নিয়েছিলেন, মানে পোষ্যপুত্র করেছিলেন। সেই কালীপদ গোস্বামীর সঙ্গে রোজ গঙ্গায় চান করতে যেতাম। গঙ্গায় তখন একটা ভোরবেলা একটা লোক রোজ কীর্তন করতো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, ওই গানটা গঙ্গায় ভেসে ভেসে করতো, গঙ্গায় জলের উপরে ভাসতে পারত আর ওই গানটা গাইতো। তাই এই বাগবাজার হচ্ছে একটা বিরাট পুণ্যতীর্থভূমি, বুঝেছ? তাহলে এই পুণ্যতীর্থভূমিতে আমরা কিন্তু বটতলায় গিয়ে এখন দোষ কাটাবো, তাই না? তাহলে দোষ কাটানো মানে ভেতরের সব ময়লা গঙ্গা মার কাছে দিয়ে দাও। মা, তোমার কাছে এসছি, আমাদের জীবনে যত মলিনতা আছে, কামনা বাসনা আছে, চিন্তা আছে, সব কিছু থেকে মহারাজ যেমন করে বলছেন আমরা তেমন বলবো, তাই না? মন্ত্র বলে দেবেন মহারাজ, দোষ কাটাবেন মহারাজ, কাটিয়ে দেবেন, আর আমরা মহারাজের সুরে সুর মেলাব, মহারাজ যেমন বলবেন তেমন বলবো, বুঝতে পেরেছ? আর গলায় একটা তুলসী মালা তোমার পরতে হবে, পরে আছে, ও পরবে, তুমিও পরবে, ঠিক আছে? তুলসীর মালা পরা ভালো। ওই যে তুলসী মালা আছে, তুলসী মালা আছে বিভিন্ন দামের, 80 টাকা আছে, 70 টাকা আছে, 150 টাকা আছে, 160 টাকা আছে, কিরম দামের নেবে সেটা বলতে হবে, তাড়াতাড়ি দিয়ে দেবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কালসর্প দোষ, আমাদের জীবনে কালসর্প দোষটা হচ্ছে একটা অদ্ভুত গ্রহগত দোষ। সেই দোষটাকে আমরা যত ধ্যান করব তত ভেতরের অন্ধকার, যেমন অনেকগুলো লাইট জ্বেলে দিয়েছি, স্টুডিওর মতো লাইট হয়ে গেছে। কেন জ্বেলে দিয়েছি? বলে লাইট দরকার। তাহলে ভেতরে আমরা যত লাইট জ্বালাবো তত আমাদের ভেতরের যত অন্ধকার আছে তত অন্ধকার কমে যাবে, তাই না? লাইট যত জ্বলবে, একটা ছোট লাইট জ্বালালে অন্ধকার যাবে কিন্তু কম যাবে, তাই না? আর যত বেশি লাইট জ্বলবে তত অন্ধকার বেশি যাবে, ঠিক না? তাহলে আমরা প্রত্যহ যদি ধ্যানাভ্যাস করি, মানে ভেতরে আলো জ্বালাই, সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালালাম, ধূপ জ্বালালাম, শঙ্খ বাজা, শঙ্খটাও ভালো হওয়া দরকার। এই ব্যাকাচোরা পুরীর 5 আঙুলওয়ালা শঙ্খ, এগুলো বাড়িতে রাখলে বাড়িতে অশান্তি হয়, এসব শঙ্খ রাখতে নেই। এই 5 আঙুলওয়ালা যেসব শঙ্খ, ওইসব শঙ্খ বাড়িতে রাখবে না, ওগুলো গঙ্গায় ফেলে দেবে বা কোনো মন্দিরে দিয়ে দেবে, বাড়িতে রাখতে নেই, বাড়িতে অশান্তি হয়। এই আঙুলওয়ালা শঙ্খ 5 টাকা 10 টাকা করে পুরীতে বিক্রি হয়, ওগুলো পোকা, ওগুলো শঙ্খ নয়। শঙ্খ, ওই আমরা যে শঙ্খ বাজাই, এই শঙ্খ বাজালে ব্যাকটেরিয়া নষ্ট হয়, গৃহের অমঙ্গল নষ্ট হয়, ভূত প্রেত পিশাচের ভয় নষ্ট হয়, অশুভ শক্তি নষ্ট হয়। বাড়িতে শনিবারে করে ধুনোর ধোঁয়া দিতে হয়, ঘোড়ার নালে একটু তেল সিঁদুর লাগিয়ে ধুনোর ধোঁয়া দেবে, আজকেও দেবে, প্রতিদিন দেবে,
প্রতি বাড়িতে ঘোড়ার নাল লাগানো দরকার, বাস্তু যন্ত্রম লাগানো দরকার। আর ওই বইটাতে সব নিয়মগুলো বলা আছে। হিন্দি আছে এই বইটা? বইটা হিন্দিতে নেই। এই বাস্তু যন্ত্র আমার ঘরে আছে, আপনার কাছে নিয়ে গেছিলাম। হ্যাঁ, তা এই মাও নিয়ে যেতে পারে। ঘোড়ার নালের নিয়মগুলো একটু বুঝে নেবে, নিয়ে করবে। আমি তো ঘরে থাকি না, কিভাবে ঘোড়ার নালে কি করবো? ওই শনিবার সন্ধেবেলা 9টা 10টায় আসো না? আমি ঘরেই আসি, মাসে একবার আসি। আচ্ছা, তাহলে বাড়িতে যারা থাকে তারা করবে না? এই তো মেয়ে করবে, মেয়ে করবে, মেয়ে করলে মেয়ের তো কালসর্প দোষ আছে, মেয়ে অবশ্যই করবে, মেয়েই করবে। ঘোড়ার নাল বাস্তুযন্ত্রের পূজা মেয়েই করবে। আর ও তো এখন থেকে আমার প্রিয় নাতনির সঙ্গে মিল হয়ে গেছে বলে আপনি যে আমাকে প্রজ্ঞা বলেছিলেন, আমি সেই প্রজ্ঞা বলছি। কি বলবা? প্রজ্ঞা বলছি। প্রজ্ঞা তো আমার প্রিয় নাতনি, জন্ম হয়েছে, ওর মাকে বিয়ে দিয়ে আমি এনেছি বাড়িতে, বুঝতে পেরেছ? তারপরে ও পয়দা হয়েছে, তারপরে ও কী করতো, ওই এর বাবার ওর ঠাকুরদা, এই হচ্ছে প্রজ্ঞার পিসি, তাহলে ওর ঠাকুরদার সঙ্গে খেত। খাবে কি দিয়ে? দুধ দিয়ে, তারপরে ঘি দিয়ে, তারপরে হলদি দিয়ে, তারপর নুন, ওই সব কিছু চটকে বলে একটু হলুদ দাও, হলুদ দাও, হলুদ দাও, হলুদ দিলে হলুদ টলুদ দিয়ে চটকে খাবে ছোটোবেলা। সাংঘাতিক প্রজ্ঞা সে, এই জন্য ওর কথা ভুলি না কেউ। তাহলে বুঝিন দাও, তাহলে দুধের মধ্যে একটু হলুদ দিতে হবে, একটু ভাত দিতে হবে, একটু চিনি দিতে হবে, একটু নুন দিতে হবে। ছোটবেলা কি ব্যথা ওরে খাবে হলুদ দিয়ে। হ্যাঁ, বাংলা কি? শনিশ্চরায় নমঃ, এটা মনে থাকবে না? শনিশ্চরায় নমঃ। হ্যাঁ, শনিশ্চরায় নমঃ বলে তেল দেবে। রাহবে নমঃ, কেতবে নমঃ, শনিশ্চরায় নমঃ তেল লাগিয়ে দিলে, সিঁদুর লাগিয়ে দিলে, তারপরে তোমার এইটা শেয়ার করে দেবো। এইগুলো তো শুনতে পাবে, এগুলো তোমার ফোনে তুমি ওই এটা ইউটিউবে দেখো, ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করো, ফোনে করো, এখনই করো। শনিবার, শুধু শনিবার, শনিবারে ছাড়া রোজ শনি পুজো হয় না কিন্তু। আর শনিবারে সন্ধেবেলাতেই পুজো হয়, দিনের বেলা হয় না, মনে দেব। তাহলে শনিশ্চরায় নমঃ। এবারে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট বলে হিন্দি ভক্তি যোগাশ্রম ট্রাস্ট করেছো? এই ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করে দে তো, দিয়ে এখন ভিডিওটা ইউটিউবে দিয়ে দে। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিদিন আমরা যদি ধ্যান করি নারায়ণকে, আর এখানে এই দেখো এই ধ্যানের ফটো, এইটা তাকাও, মণিপুর মানে মলমূত্রদ্বারের এখানে মৃত্যুঞ্জয় আছে, তার উপরে দেখো প্রজাপতি ব্রহ্মা আছে, তার উপরে নারায়ণ আছে শঙ্খচক্র গদাবদ্ধ, তার উপরে দেবীর 10টা রূপ আছে, 10 মহাবিদ্যা, তার উপরে হৃদয়ে অনাহত চক্রে লক্ষ্মী নারায়ণ আছে, তার উপরে দেখো গণপতি আছে, গণপতি এই জায়গাটা গণপতি আছে, ওই গণপতিকে দেখা যাচ্ছে। আর এই ডান দিকের লড়াইটা দেখো আরো চিহ্ন দিয়ে রামচন্দ্র আছে। তাহলে হাজার হাজার প্রোগ্রাম আছে, ভিডিও চালিয়েছো করে দিয়েছি, সেটা ওখানে একটা ফোন আছে। তারপরে এই যে রামচন্দ্র আছে, ওখানে হনুমান আছে, তালুতে জগদম্বা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, সরস্বতী আছে, মহালক্ষ্মী আছে। এই ধ্যানের মূর্তিটা যখন আমি ধ্যান করি তখন সমস্ত মূর্তিগুলো আমার দেহের মধ্যে ভেসে ওঠে, আর সত্যি সত্যি ভেসে ওঠে। আর একবার তো 97-এ না 96-এ সব দেবতারা আমার শরীরে একদম ভেসে উঠেছিল, সবাই দেখি, সবাইকে দেখতে পাচ্ছি। আরে আর চোখ খুলবো না, দেবতারা যখন আছে ভালো করে থাক, সবাই ভালো করে আমার শরীরের মধ্যে দেবতাদের আবির্ভাব হয়ে যাক। তা আধ ঘন্টা মতো ওইভাবে শুয়েছিলাম, তারপরে দেবতার চোখ খুলতে দেখি দেবতারা সব আমার মধ্যে ঢুকে গেল। সেই জন্য মহারাজ দাদুকে ভালো করে ধ্যান করতে হবে, প্রেম করতে হবে, সাধনা করতে হবে, ভগবানকে ধ্যান করতে হবে। ফাঁকি দিলে ফাঁকে পড়ে যাবে, ফাঁকি দেবে না, বুঝেছ? ফাঁকি দেবে না বলে মহারাজ দাদু বলেছে, আমাকে প্রজ্ঞা বলেছে, মহারাজ দাদুর একটা স্নেহের প্রজ্ঞা আছে, তার মাকে বিয়ে দিয়ে এনেছেন উনি, অতএব আমিও সেই প্রজ্ঞা, আমি এখন মহারাজ দাদুর কথা শুনে চলবে। বিয়ে করতে গেলেও জটক বিচার করে করবে, তা না হলে জটক না মিললে বিবাহিত জীবনে নানান সমস্যা হবে, কালসর্প দোষ থাকলে নানান সমস্যা হয়।
তারপরে মঙ্গল দোষ লিখেছি বোধহয়, মাঙ্গলিক দোষও আছে, কেন মাঙ্গলিক ছেলের সঙ্গে যদি না মেলানো হয় তাহলে অশান্তি হবে। মঙ্গল ওর লগ্নে না বসেছি না, মাঙ্গলিক দোষ লিখেছি তো। কতটা আছে মাঙ্গলিক দোষ, মানে মাঙ্গলিক দোষ কম কম বেশি কিছু ব্যাপার নেই, মাঙ্গলিক দোষ আছে। তার রাহু সরে গেছে দ্বাদশে মনে হয়, সেটা তো খুবই ডিস্টার্ব। তারপরে লগ্নে রবি দ্বাদশে আছে, এইসব প্রবলেম আছে। তো ওইসবগুলো আস্তে আস্তে প্রতিকার করতে হবে। ওই জন্য তোমার প্রবাল পড়তেও বলেছি। উপরে নাম লেখা আছে তো, তুমি ওই ছকটা বের করেছো তো। এই জন্য আমাদের প্রত্যেকের প্রতিদিন ধ্যান করতে হবে, কথাটা বুঝতে পেরেছো? প্রতিদিন ধ্যান করলে জীবন মঙ্গলময় হবে। হ্যাঁ, দ্বাদশে মঙ্গল রবি বুধ, এগুলো পুরো মাঙ্গলিক দোষ নিয়ে জন্ম হয়েছে। সপ্তমে চন্দ্র, তৃতীয় রাহু, নবমে কেতু, চিন্তা বাড়াচ্ছে। কর্মস্থান তো ভালো, আমি বলেই দিয়েছি। বুদ্ধি আছে ভালো, আর দ্বাদশে বুধ আছে, তো বুধটা হচ্ছে খুব ভালো হয়েছে। বুধটা লগ্নপতি তো, দ্বাদশে মানে অনেক জায়গায় ঘোরাবে, আবার অর্থের প্রয়োজন সময় মতো পূর্ণ করবে। ওই জন্য বুধ আসবে সেপ্টেম্বরে, বলে দিলাম। সেপ্টেম্বরে বুধ আসছে, তখন তুমি চাকরির চেষ্টা করলেও টাকা পয়সা উপার্জনের রাস্তা তৈরি হয়ে যাবে। আরে সেপ্টেম্বর কদিন আর বাকি আছে, মুশকিল লোক তো, এতবার বলছি। আর এটা হ্যাঁ, আগস্ট সেপ্টেম্বর এখন কিছু করতে পারো, কিন্তু সেপ্টেম্বর থেকে খুব ভালো কিছু অ্যাভেলেবেল হবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, প্রতিদিন ধ্যান করবে, ধ্যানে ফাঁকি দেবে না, স্পাইনাল কর্ড সোজা করে ওম নমো ভগবতে বাসুদেবায়। দেখো আমি এই পরে মহারাজ আপনি চোখ বন্ধ করে কি দেখছেন? আমি কিন্তু দেখছি একটা জ্যোতি, কিন্তু জ্যোতির মধ্যে কি হয়েছে জানো? বাসুদেব নারায়ণ আসেনি, কিন্তু এখন দেখছি আমার ওই সাদা আলোর মধ্যে একটা শিবলিঙ্গ। নিজের ইচ্ছায় ধ্যান হয় না, ধ্যান যখন যেটা আসে সেটারই মন লাগাতেই করে। একদম শিবলিঙ্গ একটা দেখতে পাচ্ছি, একদম ধ্যানের মধ্যে চারিদিক দিয়ে আলো, আর একটা শিবলিঙ্গ এখানে দেখতে পাচ্ছি। অদ্ভুত ধরনের। এই জন্য ধ্যান যারা করে তারা ধ্যান কিন্তু হয়, ধ্যানটা করে না। প্রথমে চেষ্টা করতে 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 কী হয়, মনটা যখন ঠিক হয়ে যায় তখন সেই রকম একটা দিব্য রূপ তোমার সামনে এসে যায়, বুঝতে পেরেছো? সেই রূপটাকেই তুমি মন লাগাবে। বলে আমি কেন, কুকুর কেন এলো? আরে কুকুরের মধ্যে ভগবান নেই? কুকুর যদি আসে কুকুরকেও ধ্যান করতে হবে, কুকুরের মধ্যেও ভগবান আছে। বলে এই আমার ধ্যানের মধ্যে একটা সুন্দরী মেয়ে এসে গেল, ধরো তুমি যে সুন্দরীকে প্রেম করেছো সে এসে গেল ধ্যানে। এই ভালো করে আমাদের তাকাও, তো এসে গেলে কি করবা? বলে তো ওই সুন্দরীকেই ধ্যান করব, ভালো করে ধ্যান করব। ওর মধ্যে নারায়ণ আছে, ওর মধ্যে দুর্গা আছে, ওর মধ্যে সরস্বতী আছে। তাহলে সরস্বতী মা ওই যে এখানে আছে, তাহলে তুমি ঐং হ্রিং অন্তরিক্ষ সরস্বতী স্বাহা। যেমন মমতা দেবী সরস্বতীর মন্ত্র বলতে গিয়ে 1000টা ভুল বলে। হ্যাঁ, ওরে বাবা রে, কি মন্ত্র কইয়ে যাচ্ছে! বলে মন্ত্র কয়ে ফেলবো আমি, সব বুঝি আমি, সব ভাষা জানি, কয়ে ফেলতেছে একদম। যে সরস্বতীর মন্ত্র কত রকম ইডিং বিডিং সিডিং টিডিং করে বলে যাচ্ছে। আমি বলি কী সব বলা যায়, আমরা তো জীবনে এইরকম মন্ত্র। ও আগে 2-3 বছর আগে আমার মন্ত্র বলতো, নমস্তে কেশব আনন্দ জগৎ আনন্দ রূপিণী, আমার মন্ত্র বলতো ভয়ে পড়ে। যেহেতু আমি লেকচারে অনেক কিছু বলতাম না, আমার নামে মন্ত্র বলতো। তারপর ওর ভক্তরা গিয়ে বলেছে, মহারাজ লেকচারে কিন্তু বলতেছে আপনি উনার মন্ত্র বলেন কেন? যখন সত্যি কথা বলছি তো, আমি তো লক্ষ লক্ষ লোক শুনছে। তা আমার মন্ত্রটা এখন বন্ধ করেছে, অনেক কষ্টে বন্ধ করেছে। ওই বন্ধ করতে গিয়ে এখন ওই সরস্বতীর নামটাম ভুলে টুলে পিন্ডি দিয়ে কত রকম বলে তার ঠিক নেই। পুরে বাবারে হিড়িং বিড়িং তিরিং কত কিছু বলে যায়। হিড়িম্বা রাক্ষসী মনে হয় ও, সেই জন্য এইসব উল্টো পাল্টা মন্ত্র বলে। যাই হোক, এখন কি করা যাবে? মানে হিড়িম্বা যখন আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মানতে হবে, তাই না? মুখ্যমন্ত্রী হিড়িম্বা রাক্ষসীর লক্ষণ আছে পুরো, চেহারাটা একটু ছোট। তাই এই জন্য বুঝতে হবে যে মহারাজ কিন্তু আমাদের কি বলে, ধ্যান করো, প্রতিদিন ধ্যান করো, মন্ত্র জপ করো, ঈশ্বর প্রণিধান করো। আর ধ্যান যাকে মনে উঠবে তাকেই ধ্যানের মধ্যে, যদি এই যে কোনো একটা মেয়ে যদি একটা ছেলেকে ধ্যান করে, তার মধ্যে থেকে যদি নারায়ণকে সে বের করতে পারে, তাই না? কারণ ওর মধ্যে নারায়ণ আছে তো, তাই না?
এই যেমন আমাদের প্রজ্ঞা, যদি কাউকে ভালোবাসে তো ধ্যান করে ওর মধ্যে থেকে নারায়ণ বের করতে হবে। নারায়ণ বের করলেই লাভ, কি বুঝেছো? নারায়ণ বের করলেই লাভ হবে। আর ও ও তো মাটি রক্ত মাংসের দেহ, মরেও যেতে পারে, অ্যাক্সিডেন্টও হতে পারে, বিপদও হতে পারে, ভালোও হতে পারে, খারাপও হতে পারে, বিয়ে করে কিছুদিন পরে ডিভোর্সও হতে পারে, কত কিছু হয়। কিন্তু নারায়ণ তো কখনো ছাড়বে না। নারায়ণ তোমাকে ছেড়ে যাবে? কোনো দিন যাবে না। তা নারায়ণে একজন যে আছে, যে তোমাকে কোনো দিন তোমার অমঙ্গল করবে না। চারটে লোক, এই আমি বারবার বলি যে পিতা মাতা গুরু বিষ্ণু, মানে গুরুদেব, ভগবান আর পিতা মাতা, এই চারজন কোনোদিন অমঙ্গল করে না, কোনোদিন করবে না। এরা কোনোদিন অমঙ্গল চায় না, এরা চায় এদের মঙ্গল হোক। এই আমার এই বন্ধুটা এসেছে, বন্ধুটার মঙ্গল হোক, কেউ যাতে বড় হয়ে বলে এই জানি মহারাজ দাদু আমারে কত ভালোবাসতো, আর মহারাজ দাদুর কথা শুনে আমার কত মঙ্গল হচ্ছে। আমার নাম নীলাদ্রি, আমি ধ্যান করি নীলাদ্রিকে, মানে নারায়ণকে। নীলাদ্রি হলো বৈকুণ্ঠপতি নারায়ণ। নীলাদ্রি পুরীধামে জগন্নাথ রূপে আছে। তোমার বাবা জগন্নাথ আর নীলাদ্রিও জগন্নাথ, বুঝতে পেরেছো? নীল সমুদ্রের তটে জগন্নাথ বসে আছে, আর জগন্নাথের ছেলেও আর এক জগন্নাথ, বুঝতে পেরেছো? তাহলে জগন্নাথের ছেলে তো আমরা সবাই, তাই না? জগন্নাথ থেকে সবাই এসছি। তাহলে যদি ভালো করে ধ্যান করো তাহলে তোমারও মঙ্গল, আর জগতে সবার মঙ্গল, তোমার বাবারও মঙ্গল। ভালো করে ধ্যান মোবাইলে জগন্নাথকে খুঁজবা, বলে দেখি জগন্নাথ মোবাইলে তুমি কেমন দেখাচ্ছ দেখি। এই মোবাইলে জগন্নাথকে খুঁজতে হবে তো, জগন্নাথ তো মোবাইলেও আছে না? তাহলে সেইটা না দেখে যদি মোবাইলে শুধু সুন্দরী খুঁজে বেড়াও তাহলে কি হবে? জগন্নাথ তো তাহলে বলবে উরে শালা, ইয়ে কী রে, এ আমারে ধ্যান না করে শুধু সুন্দরী খুঁজে বেড়ায়। জগন্নাথের ভালো লাগবে না তো। আরে জগন্নাথ, শোনো জগন্নাথকে মাঝে মাঝে ভালো করে ধ্যান করতে হবে, ভালোবাসতে হবে। ধরো তুমি যুবক হচ্ছ, এখন সুন্দরীদের কথা মনে পড়তেই পারে, তাতে দাদু তো কিছু খারাপ বলছেন। দাদু বলছে জগন্নাথকেও ধ্যান করো। এই আমার দিকে তাকাও, ওদিকে না। দাদু কি বলছে? না, জগন্নাথকে ধ্যান করো আর সুন্দরীদেরও ধ্যান করো। তাহলে জগন্নাথ যদি একবার ঠিক মতন মাথায় ঢুকে যায় তখন সব অমঙ্গল পালাবে, বুঝতে পেরেছো? যেমন সিংহ ঢুকলে হাতিগুলো ছুটে পালায়, তেমনি ভেতরে যদি সিংহ, সেই সিংহ বসুক জীবে হৃদয় কন্দরে, কালমশ দিরদনাশ যাহার হুঙ্কারে। সিংহ গর্জন করলে হাতি পালায়, তেমনি তোমার ভেতরে যদি জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারা যদি হৃদয়ে ধ্যানে নারায়ণ চলে আসে তখন ওই সুন্দরী টুন্দরী আস্তে আস্তে সরে যাবে, ওই জায়গাটা সুন্দর হয়ে যাবে, আলোময় হয়ে যাবে, তাই না? তাহলে সেটা ভালো না? সেটা ভালো। তাহলে সুন্দরীদের ধ্যান করতে মা যেমন বলছে সব ধ্যান যেন না করে। আরে আমি সেরকম বলবো না তো, কেন ওইরকম সুন্দরীর ধ্যান না করতে বললে আরও বেশি করে করবে। এই জন্য আমি বলবো ভালো করে করো, কিন্তু নারায়ণকেও ভালো করে করো। কি বলবো? ভালো রাখো। হ্যাঁ, ও দিদা, তাহলে বোঝো দিদা তোমার এইরকম বলতেছে, আমি তো বলবো না। আমি বলবো না তুমি সুন্দরীর ধ্যান করো, কিন্তু ওর মধ্যে নারায়ণ আছে সেটাও ধ্যান করো, জগন্নাথকেও ধ্যান করো। কি বুঝেছ? তাহলে ধ্যানে ফাঁকি দেব না, ব্যাস এটাই কাজ। আর দিদা যতই বলুক এসব করিস না, ওসব দিদা মজা করে বললি কি হবে? ভেতরে সুন্দরী নাচতেছে, তা কি করবে? আর মন সুন্দরীর নাচে না মন মেতে থাকে কিছু, তাই না? সুন্দরীর নাচে মন মেতে থাকে, তো কি করবে? ওই জন্যে তার মধ্যে নারায়ণকে ঢুকাতে পারলেই মঙ্গল। নারায়ণকে ঢুকিয়ে দাও, বাস। ওরে বাবার, এখানে নারায়ণ আছে, এখানে নারায়ণ আছে। সুন্দরী তুমি আছো আমার মন অন্তরে, ঠিক আছে, কিন্তু আমার নারায়ণও তো আছে, তাকেও তো দেখতে হবে। আমার মহারাজ দাদুও তো আছে, তার সঙ্গেও তো আমার প্রেম আছে, ভাব আছে, তাকেও দেখতে হবে, নারায়ণকেও দেখতে হবে। এই, তাই না? মহারাজ দাদুর সঙ্গে দেখতে হবে তো, নারায়ণকেও দেখতে হবে, ঠিক আছে, আর সরস্বতীকেও দেখতে হবে। সবাই ধ্যান করবে। কি বুঝলে? মহারাজ যেসব কথা বলছে এগুলো সত্য না মিথ্যা? সত্য কথা, এর মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি নেই। কেন?
তোমার দিদিমা বলতে পারে এটা মেয়েদের পাল্লায় পড়িস নি, বললেই কি তুমি পড়া বন্ধ করে দেবা? বন্ধ করে দেবে না। যে আমি জানি এই দুনিয়া বন্ধ করে না, কিন্তু যদি নারায়ণকে ধ্যান করো তো তোমার ভেতর থেকে তুমি সুন্দর হয়ে যাবে। সেটাই তোমার দরকার, সেটাই তোমার জীবনের মঙ্গলের পথ। এনে জোর করে বন্ধ করা যাবে না। তো সুইচ অফ করে দিলাম, আলো বন্ধ হয়ে গেল, এরকম তো হবে না, তাই না? হবে? তাহলে এটা সত্য। সুইচ অফ করে দিলাম আলো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সুইচ অফ করে দিলাম হৃদয়ে আসা বন্ধ হয়ে যাবে, সব কিছু দুশ্চিন্তা, এরকম হয় না। চিন্তা তো থাকেই, চিন্তা ভালো মন্দ, পাপ পুণ্য, সুখ দুঃখ, সব রকম চিন্তা থাকে। তার মধ্যে যে ধ্যান করে সে ভাগ্যবান। ধীরে 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 তার জীবন সুন্দর হয়ে যায়। বুঝতে পেরেছ? সব রকম চিন্তা থাকবে, সব চিন্তার মধ্যে নারায়ণকে ঢোকাতে হবে। বলে সব চিন্তা করব কিন্তু নারায়ণকে ভুলবো না, এইটা কাজ। যেমন এক হাঁড়ি দুধের মধ্যে এক মুঠো ঘাস ছেড়ে দাও, 10-15টা ঘাস ফেলে দিল, ওই দুধ যত ফুটবে ঘাস মনে হবে হাজার হাজার ঘাস, কারণ দুধ ফুটছে আর ঘাসগুলো উপরে নিচে করছে। কিন্তু একটা তুলে ফেলে দিলাম, আরেকটা তুলে ফেলে দিলাম, আরেকটা, যত ঘাস ফেলে দেবে তত 10-12টা তোলার পরে দেখতে হবে আর শুধু দুধ আছে, আর ঘাস নেই, ঘাস নেই। ঠিক তেমন হৃদয়ের মধ্যে ওই দুধের মতো কামনা বাসনা সব ফুটছে। যেই তুমি ওই কামনা বাসনার ঘাসগুলো তুলতে শুরু করবে, সেই কী হবে বলো তো? সেই ভিতরটা ধীরে 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 একদম আর চিন্তা নেই, তখন মনটা আনন্দময় হয়ে যাবে, ধ্যানময় হয়ে যাবে। মনে থাকবে? তাহলে সবাই চলো এইবার গঙ্গার ঘাটে যাই দোষ কাটাতে। সব ওখানে তেল নিয়ে 3 বার করে দোষ কাটাতে হবে বিধিবিধান মতো। ঠিক আছে সবাই? হ্যাঁ বল। যে আমি বলছি যে মানে একটা আমাদের জমির ব্যাপার, বেচাকেনার ব্যাপার চলছে, বুঝলেন তো? ওইটা কার? করছি। আরে আমরা 4 জন আছি। না, তুমি একটা প্রবাল পড়ো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা যন্ত্র, হনুমান যন্ত্র নিয়ে যাও। হনুমান যন্ত্র।